বিএনপির মধ্যে যদি একটা মানুষের বাচ্চা থেকে থাকেন, যাদের জন্ম একজন পুরুষের রক্তে হয়েছে, যদি এমন একজন ব্যক্তি থেকে থাকেন, তাহলে আজকের এই আপনাদের প্রধানমন্ত্রী এই ফ্যাসিস্ট তারেককে গিয়ে প্রশ্ন করেন, আপনি তো সরকার গঠন করেছেন, 6 মাস হয়ে গেছে। জামাতের ওই যে কুখ্যাত আমির সাদা শকুন, তিনি বিরোধী দলীয় নেতাও 6 মাস হয়ে গেছে। এই 6 মাসের ব্যবধানে সেই বিরোধী দলীয় নেতাকে হত্যার জন্য আপনি কতবার চেষ্টা করেছেন? কিন্তু এই আপনি মূল নেতৃত্বে 2004 সালের 21 আগস্টের ভয়াল দিনে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা যখন সন্ত্রাস বিরোধী আন্দোলনে সরব হয়ে তার দলের নেতা কর্মীদের সাথে নিয়ে 23 বঙ্গবন্ধু এভিনিউ তথা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতেছিল, সেই সমাবেশে ভয়ালভাবে অতর্কিতভাবে জঙ্গিদেরকে দিয়ে, সন্ত্রাসীদের দিয়ে গ্রেনেড হামলা মেরে প্রায় 50 জনের অধিক আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে নির্মমভাবে সেদিন হত্যা করে। শত 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 আওয়ামী লীগ নেতা কর্মী পথচারীরা সেদিন বোমার আঘাতে তাদের পা হারিয়ে গিয়েছিল, রক্তাক্ত অবস্থায় রাস্তায় চিকিৎসার জন্য বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতেছিল। তাদেরকে যেন হাসপাতালে নিয়ে যেতে না পারে, তাদেরকে যেন হাসপাতালে নিয়ে চিকিৎসা না পেতে পারে, সেই কারণে সমস্ত যানবাহন তারা বন্ধ করে দিয়েছিল। এমনকি রিক্সা, ভ্যান, অটো সমস্ত কিছু তারা সেদিন বন্ধ করে দিয়েছিল। তারেকের নির্দেশে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর রহমান বাবরের নেতৃত্বে পুলিশ এমন ভাবে জল কামান মারা শুরু করলো যাতে যেমন কোনো স্মৃতি চিহ্ন, কোনো প্রমাণ ওইখানে থাকতে পারে না, কোনো প্রমাণ যেন ওইখানে না থাকে। তখন রাষ্ট্রীয় বাহিনী এবং জঙ্গি সন্ত্রাসীদের দিয়ে 21 আগস্ট গ্রেনেড হামলার সমস্ত প্রমাণ, স্মৃতি চিহ্ন তারা মুছে দেওয়ার জন্য সরব হইল। আর অন্যদিকে বোমায় আক্রান্ত হওয়া শত শত মানুষ বাঁচাও বাঁচাও করে রাস্তায় চিৎকার চেঁচামেচি করতেছিল। তৎকালীন মহিলা আওয়ামী লীগ নেত্রী আইবি রহমান সহ আওয়ামী লীগের অসংখ্য নেতার লাশের সারি। ফল 21 আগস্টের সেই তথ্য, সেই ছবিগুলো এখনো যখন গণমাধ্যমে সেই পুরনো ফুটেজগুলো চোখের সামনে ভেসে ওঠে, শিউরে ওঠে গা। আপনারা জানেন 14 আগস্ট হাওয়া ভবনে তারেকের নেতৃত্বে লুৎফর রহমান বাবর, তৎকালীন জামাতের সেক্রেটারি মুজাহিদ, পিন্টু, হারিস, হরকাতুল জিহাদের শীর্ষ জঙ্গি মুফতি হান্নান সহ আরো অনেকের সাথে নিয়ে একটি গোপন বৈঠক হয়। এরপরে 16 আগস্ট লুৎফর রহমানের বাবরের বাসায় বসেও বৈঠক হয়। বৈঠকের সময় জঙ্গিদের হাতে তুলে দেওয়া হয় ভর্তি প্যাকেট, ভর্তি কার্টুন ভর্তি গ্রেনেড। এরপরে 21 আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যার জন্য অতর্কিত হামলা শুরু হয়। কি দেখলাম আমরা? 5 আগস্টের পরে ডেভিল ইনুস যখন ক্ষমতা দখলে নিল, সেই বছরের ডিসেম্বরে ডেভিল ইনুসের নেতৃত্বে তৎকালীন হাইকোর্টের সর্বোচ্চ যিনি বিচারপতি, প্রধান বিচারপতি খুনির নেতৃত্বে সেই খুনি বিচারপতি রায় দিলেন। 21 আগস্ট গ্রেনেড হামলায় যারা গ্রেপ্তার হইল, যাদের বিরুদ্ধে সাজা হইল, তাদের সবাইকে তিনি খালাস করে দেওয়ার রায় দিলেন। এই রায়ের মাধ্যমে তিনি মূলত বলে দিলেন যে বাংলাদেশের ইতিহাসে 21 আগস্টের মতো কোনো গ্রেনেড হামলা বা সেই দিন কোনো গণহত্যাযোগ্য হয়নি। এইটাই ওই খুনি বিচারপতি প্রমাণ করে দিলেন। অর্থাৎ এই আদালতকে যদি কেউ অবমাননা করে, এই আদালতকে যদি আমি বৃদ্ধাঙ্গুলি দেখাই, এই আদালতকে যদি আমি বলি এটা খয়ের খা আদালত, এই আদালত প্রহসনের আদালত, এই আদালতকে ঘৃণা জানাই, এই আদালতকে ধিক্কার জানাই, এই আদালতকে থু জ্বালাই, তাহলে কি আদালতকে অবমাননা করা হবে? বিচার, আইন, বিচারপতি, তাকে অবমাননা করা হবে? যদি অবমাননা করা হয় তাহলে সেই অবমাননা আমি 1000 বার করব ইনশাআল্লাহ। আজকে ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, 21 আগস্টের সেই মূল হোতা নায়ক ফ্যাসিস্ট খুনি তারেক আজকে রাষ্ট্রের প্রধানমন্ত্রী। মনে রাখো দেশের জনগণ, ইতিহাস বারবার ফিরে আসে, ইতিহাস কখনো না বলে না। মনে রাখো ফ্যাসিস্ট খুনি তারেক, ইতিহাস তোমার কাছে আবারও ফিরে আসবে। কোমরের ভাঙ্গা হাড্ডি নিয়ে কোন রকম নিঃশ্বাস নিয়ে বেঁচে থাকার উদ্দেশ্যে মুসলেকা দিয়া দেশ ছেড়েছিল। 17 বছর নির্বাসিত জীবন পার কইরা এরপরে দেশে আইসা তুমি আবারও যে ন্যাক্কারজনক এবং দেশ বিরোধী, জনগণ বিরোধী যে কাজকর্ম করতেছো, এর হারে হারে শিক্ষা
তুমি পাবা, দেশের জনগণ তোমাকে কড়ায় গন্ডায় বুঝিয়ে দেবে ইনশাল্লাহ। আওয়ামী লীগ ক্ষমার রাজনীতি করেছে, সেটা দৃষ্টান্ত দেখাইছে। তা না হইলে 21 আগস্ট গ্রেনেড হামলার সাথে যারা কুশীলব, এই লুৎফর রহমান বাবর 17 বছর কারাগারে বইরা রাইখা তারে সরকারি খাওয়ন খাওয়াইয়া পাইলে পয়সা রাখছে, আর এখনো সে বের হইয়া সেই ষড়যন্ত্রে লিপ্ত। সেই ববি হাজ্জাজ পার্থরা সেই একই ষড়যন্ত্রের সাথে লিপ্ত, আজকে তারা মন্ত্রী পরিষদে স্থান। আওয়ামী লীগ এই ক্ষমার রাজনীতি করে আজকে মূলত তাদের এই ষড়যন্ত্রের জন্য নতুন করে সুযোগ করে দিয়েছিল। এই যে এখন রানিং এই হরকাতুল জিহাদ মুফতি হান্নানের আপন ভাই ভাতিজা কোটালিপাড়া দিয়ে মিছিল মিটিং করে বেড়াইতেছে, ফেসবুকে তারা প্রচারণা করতেছে মুফতি হান্নানের ভাতিজা যে 21 আগস্ট গ্রেনেড হামলাটা এটা সম্পূর্ণ আওয়ামী লীগের সাজানো নাটক। অথচ গত 17 বছর আওয়ামী লীগের কিছু নেতারাই তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়া রাখছে, দুধ কলা দিয়ে পুষে পুষে রাখছে। সুতরাং আজকের এই ঘটনা দেখার জন্য, আজকের এই পরিস্থিতির জন্য আওয়ামী লীগ তার দায় কোনোভাবে এড়াইতে পারবে না। তাই অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আগামীতে আওয়ামী লীগ কি করবে, দেশের জনগণকে সাথে নিয়ে এই জঙ্গি এবং সন্ত্রাসী মোকাবেলা এবং এদের থেকে বাংলাদেশকে সারা জীবনের জন্য মুক্ত করা, তাদের বিষয় কিভাবে জিরো টলারেন্সের নীতি নিয়ে সেই মাফিক কাজ করবে, সেই সিদ্ধান্ত আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারণেরই নিতে হবে। আমাদের প্রধানমন্ত্রীর জন্য ভারত সফরটি খুবই গুরুত্বপূর্ণ। এটি ভারতের দিক থেকে নয়, আমাদের জন্য। ভারত হয়তো বিনয় প্রকাশ করছে, ভারত উদ্বেগ প্রকাশ করছে, ভারত মুখিয়ে আছে, ভারত অপেক্ষায় আছে, সব ঠিক আছে তাদের স্বার্থের জায়গা থেকে। কিন্তু আমাদের স্বার্থের জায়গা থেকে তাদের যতটা স্বার্থ তার চেয়ে অনেক বেশি এই বিষয়গুলো রয়েছে। আপনি মনে করুন যে আমাদের যে 54টা অভিন্ন নদী রয়েছে তার পানির হিস্সা আমাদের প্রয়োজন। বিশেষ করে গঙ্গার পানি বন্টন চুক্তি, যেটি এই বছরের ডিসেম্বরে শেষ হচ্ছে, 20 বছর মেয়াদী চুক্তি ছিল শেখ হাসিনা সরকারের সময় 1996 সালে যে সরকার গঠিত হয়েছিল, তখন তো সম্পাদিত হয়েছিল। সেই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে, সেটি নবায়ন করতে হবে। নবায়ন কি এমনি হয়ে যাবে? আমি বললাম তুমি নবায়ন করে দাও, নবায়ন করে ফেলবে? নিশ্চয় তা না। তিস্তা চুক্তি বিষয় রয়েছে, তিস্তা বহুমুখী প্রকল্প যেখানে করা হবে ভারতের চিকেন স্নেকের কাছে, সেখানে চীন অর্থায়ন করছে বা করতে চাচ্ছে, বা বাংলাদেশের প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছে যে করবে বা তাদের অর্থায়ন নিবে। এই জায়গা থেকে তো ভারতের আপত্তি রয়েছে। অবশ্যই ভারতের আপত্তি আমরা তখনই গুরুত্বের সঙ্গে নেব যখন তাদের যৌক্তিকতা থাকবে। হ্যাঁ, তা পানি দিচ্ছে না, আমরা কি বছরের পর বছর বসে থাকবো? অবশ্যই আমাদের তিস্তা যে বহুমুখী প্রজেক্ট সেটি অবশ্যই প্রয়োজন। আবার ভারত টাকা দেবে না, আমরা কি অন্য জায়গা থেকে টাকা নিবো না? চীনের কাছ থেকে নিবো? অবশ্যই নিবো। কিন্তু একটা হ্যাঙ্গিং অবস্থায় তো রয়েছে, ভারতের সাথে তো বোঝাপড়া করতে হবে, তাদেরকে বোঝাতে হবে হ্যাঁ তুমি দাও আমাকে তিস্তার পানি, অথবা তুমি এই টাকা দাও এই প্রজেক্টে। কারণ ভারতের যেই ঋণের বিষয়গুলো আমরা স্বাধীনতার পর থেকে জানি খুব বেশি সুখকর নয়। তারা যে প্রতিশ্রুতি করেছে তার দিয়েছে অনেক কম। আচ্ছা, সীমান্তে যে পুরসিনের ঘটনা ঘটছে, হয়তো আপাতত বন্ধ, এটির তো একটি সমঝোতা দরকার। সীমান্তে যে হত্যাকাণ্ড চলছে, আমাদের মানুষের তো মরছে বিএসএফ এর গুলিতে, এটিকে একটা সমাধান দরকার। এর বাইরে যে বাণিজ্য ঘাটতি রয়েছে, আমাদের বাণিজ্য বাড়াতে গেলে, অর্থাৎ আমাদের রপ্তানি বাড়াতে গেলে, তারও তো একটা গিভ অ্যান্ড টেক বা একটা সমঝোতা দরকার। এইসব জায়গা থেকে তো আরো অনেক বিষয় রয়েছে, রাজনৈতিক ইস্যু, দ্বিপাক্ষিক আরো অমীমাংসিত ইস্যু রয়েছে, বহুপক্ষীয়, মানে আমি যদি আঞ্চলিক রাজনীতির কথা বলি, দক্ষিণ এশিয়ার জায়গা থেকে বলি, আরো অনেক ইস্যু রয়েছে। এইগুলো যদি আলোচনার টেবিলে না বসা হয়, একদিকে বলছেন সরকার প্রধান বা সরকারের যারা নীতি নির্ধারক তারা বলছে যে ভারতের চোখে চোখ রেখে কথা বলতে হবে। আমরা শুধু ভারতের চোখে চোখ রেখে কথা কেন বলবো? আমরা সবার সাথে চোখে চোখ রেখে কথা বলবো। আপনি যে আমাকে ডেকেছেন, আপনার অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন, আমি যদি না আসতাম, আমি যদি না বসতাম, আপনার সাথে আমি অথবা আপনি আমার সাথে কিভাবে চোখে চোখ রেখে কথা বলতেন? বসতে হবে তো, চোখ দুটো তো আপনার চোখের দিকে তাক করতে হবে, নাহলে চোখে চোখে কথা বলতে হবে। তো বিষয় হচ্ছে চোখে চোখ ফেলতে হবে। তো আমি একদিকে বলবো চোখে চোখ রেখে কথা বলতে হবে, আবার বলবো চোখে তুলবো না, আমি চোখ ঘুরিয়ে নেবো, তাহলে তো চোখে চোখ রেখে কথা বলা হয় না। চোখে চোখ রাখতে চাই কিন্তু চোখ খুলবো না। হ্যাঁ, চোখ খুলবো, চোখ ঘুরিয়ে নিবো, এগুলো সব জিনিসটা। এবং এই যে চোখে চোখ রেখে কথা বলা, এটিও এই টার্মসের সঙ্গে আমি একমত নই। এখন কেন আমরা, যেহেতু আমাদের পররাষ্ট্র নীতি হচ্ছে সবার সাথে বন্ধুত্ব, কারোর সঙ্গে শত্রুতা নয়, আমরা কেন চোখে চোখ রেখে কথা বলবো?
আমরা পারিপার্শ্বিক বন্ধুত্বের জায়গা থেকে আমরা বোঝাপড়া করে নেব, যার যতটুকু যৌক্তিকতা জায়গা আছে, লজিক্যাল গ্রাউন্ড আছে, সেই জায়গা থেকে আমরা সবকিছু বুঝে নেব, সেগুলো অন্য বিষয়। এখন সবশেষ পর্যায়ে এসে কি হচ্ছে, গত কয়েকদিন আগে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তিনটি শর্ত জুড়ে দেওয়া হলো আমাদের প্রধানমন্ত্রীর ভারত সফরের ক্ষেত্রে। এই ধরনের সফর রাষ্ট্রীয় পর্যায়ে বসা, এক টেবিলে জয়েন করা, এগুলো তো কোনো শর্ত দিয়ে হয় না। দেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও যখন সংলাপ চলবে, দুই পক্ষের মধ্যে আলোচনা হবে, তখন সেখানে কোনো প্রি কন্ডিশন থাকতে পারে না। সেখানে আপনি আরেকটা রাষ্ট্রের সাথে কথা বলতে যাচ্ছেন না, আরেক রাষ্ট্রের আমন্ত্রণ আপনি দিতে যাচ্ছেন, সেখানে প্রি কন্ডিশন কি? আমরা শর্তের আলোচনায় আসবো একটুখানের মধ্যে। তার আগে একটা জিনিস একটু টাচ করে আসতে চাই। সরকার পরিবর্তন হলে কোনো দেশের সরকারের দেশে সম্পর্কের একটা নতুন প্রক্রিয়া যদি বলি শুরু হয়। আমরা দেখেছি অনেকদিন আগের কথা নয়, মাত্র কয়েকদিন, 2014 সালে প্রথমবার নরেন্দ্র মোদী যখন নির্বাচিত হলেন, নির্বাচন চলমান অবস্থায় মোদী জিতবেন না এরকম অবস্থায় কিন্তু আমরা দেখেছি বাংলাদেশে বিএনপি ঘরানার লোকজন বা দলীয়ভাবে তারা কিন্তু খুব উৎফুল্ল উৎসাহিত ছিলেন। একটা ধারণা ছিল যে মোদী জিতলে, তখন তো হাসিনা সরকার চলছে 7-8 বছর ধরে, অতএব তাদের একটা উৎসাহ ছিল যে মোদী জিতুক। অর্থাৎ মোদীর প্রতি বা মোদীর ব্যাপারে তাদের একটা দুর্বলতা বলেন বা একটা আন্তরিকতা ছিল। রাষ্ট্রপতি যখন ছিলেন জিয়াউর রহমান সাহেব, বিএনপির প্রতিষ্ঠাতা, তিনিও কিন্তু ভারতের সাথে একটা অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলেছেন। খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন, তার সরকারের সময়ে অনেকেই মনে করেন যে উনি কিছুটা ছাড় দিয়েও ভারতের সাথে একটা সুসম্পর্ক বজায় রাখে। অর্থাৎ বিএনপি সবসময় এই আজকের এই 6 মাসের আগের কথা যদি বলি, সবসময় কিন্তু ভারতের সাথে একটা ঘনিষ্ঠতা সমঝোতা করে চলেছে। আজকের বিএনপি সরকার, আপনি যে কথা বললেন যে এটা কোনো কূটনীতি না, এটা একটা চ্যালেঞ্জিং। আজকের এই সরকার কূটনীতির ব্যাপারে বা ভারতের সাথে সম্পর্কের ব্যাপারে এরকম একটা স্থবির অবস্থান নিয়েছে। তার কারণ কি কিছু অনুধাবন করতে পারেন? যে কেউ করতে পারে, আপনিও পারছেন, সবাই পারছি। 5 আগস্ট পরবর্তী সময়ে এখানে পাকিস্তানপন্থী একটি গোষ্ঠীর উত্থান ঘটেছে, পাকিস্তানের প্রভাব বেড়েছে, পাকিস্তানের গোয়েন্দা, সামরিক গোয়েন্দা কর্মকর্তা থেকে শুরু করে পাকিস্তানের সরকারি পর্যায়ে নানান ধরনের উচ্চপদস্থ কর্মকর্তা যাওয়া আসা অনেক বেড়ে গেছে, সেটা তাতে কোনো আপত্তি নেই। কিন্তু ভিতরে কি হচ্ছে, তুরস্ক, যুক্তরাষ্ট্র, পাকিস্তান, এই যে একটি রেখা, এই রেখার প্রভাব স্পষ্টভাবে অনেক বেশি বেড়েছে। হ্যাঁ, শেখ হাসিনা সরকারের সময় ভারতের প্রভাবটা বেশি ছিল, এটি বাস্তবতা। আমাদের মুক্তিযুদ্ধকার সময় ভারত অনেক সহযোগিতা করেছে, তাদের কাজ মিলিয়ে তাদের সঙ্গে যুদ্ধ করেছে, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আবার পাশাপাশি ভারত কোনো ক্ষেত্রে দাদাগিরি সুলভ আচরণ করেছে, এটিকেও অস্বীকার করা যায় না। কিন্তু সে দাদাগিরি সুলভ আচরণ করার বিষয়টা আমরা তৈরি করে দিয়েছি, ক্ষেত্রটা আমরা তৈরি করে দিয়েছি। এটা যেমন সত্য কথা যে ভারত কখনো দাদাগিরি সুলভ আচরণ করেছে, এই যে এখন হয়তো করে, যেমন বিএসএফ এর মাধ্যমে সীমান্তে যে হত্যাকাণ্ডগুলোর বিষয়, তারা বারবার প্রতিশ্রুতি দিয়েছে লিথাল ওয়েপন ব্যবহার করবে না, করেছে, তারপরেও করে যাচ্ছে। পুশিনের ঘটনা, জোর করে কোনো ধরনের আলোচনা নয়, যে মানুষগুলোকে পুশিন করা হচ্ছে বাংলাদেশ সীমান্তের মধ্যে, তারা আসলে কোন দেশের নাগরিক, বাংলাদেশের নাগরিক না ভারত, একটা বোঝাপড়ার জায়গা থাকবে তো, ভারত করেছে। কিন্তু আবার যে অভিযুক্তি করা হয় যে আওয়ামী লীগের সময় বা শেখ হাসিনা ভারতের কাছে দেশ বিক্রি করে গেছে, ভারতের কাছে দেশ বিক্রি করে গেছে, তার একটা এক্সাম্পল, একটা চুক্তি আমাদের সামনে উপস্থাপন করতে পেরেছে। তুমুল ভারত বিরোধী, তুমুল আওয়ামী লীগ বিরোধী যে ডক্টর ইউনূসের জঙ্গি শাসন, সেই জঙ্গি শাসনের সময় একটা চুক্তিকে আমাদের সামনে উপস্থাপন করতে পেরেছে? নিশ্চয়ই তারা হন্য হয়ে খুঁজেছে যে কোথায় কি বিক্রি করেছে, কোথায় কি শেখ হাসিনা দিয়ে গেল, পারেনি তো। এগুলো স্রেফ রাজনৈতিক বিরোধিতা, ভারত বিরোধী রাজনৈতিক পুঁজি, আর কিছু না। আওয়ামী বিরোধী রাজনৈতিক পুঁজি হিসেবে ভারত বিরোধীকে তারা বেছে নিয়েছে। এ কারণে সরকার এই মুহূর্তে ভারতের সঙ্গে একটা স্থবির সম্পর্কের জায়গায় রয়েছে।
এর কারণগুলো হচ্ছে মানে এই যে বললাম যে পাকিস্তান পন্থী একটি তুমুল উগ্রবাদী সাম্প্রদায়িক গোষ্ঠী উত্থান, এবং জামাতে ইসলামী বা তাদের যে বি টিম এনসিপি, এই সকল বিপ্লবের যারা নেতৃত্ব দিয়েছিল তাদের নেতৃত্বে যে দল গঠন করা হয়েছে এনসিপি, তাতে অ্যাকচুয়ালি জামাতের বি টিম। এবং এগুলো তো অনেক কথা হয়েছে, এগুলো বলতে গেলে অনেক সময় প্রয়োজন বা কথা হয়েছে, আরো হবে। 24 আগস্ট আন্দোলনের প্লট কারা নির্মাণ করেছিল, কারা এখানে ফাইন্যান্স করেছে, যদিও কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে এই আন্দোলনের সূত্রপাত। হ্যাঁ, মানুষ অংশগ্রহণ করেছিল এই আন্দোলনে, এই অভ্যুত্থানে মানুষ ছিল, মানুষ না চাওয়া তার গণ অভ্যুত্থান হয় না। অবশ্যই লাখ লাখ মানুষ রাজপথে নেমেছিল, কেন নেমেছিল এটা নিয়ে তো প্রশ্ন। এখন তো মানুষ বুঝতে পারছে যে সেখানে যে স্লোগান গুলো দেওয়া হয়েছে, বঙ্গবন্ধু বাংলায় সময় ঠাঁই নাই, মুক্তিযুদ্ধ ভিত্তিক নানান ধরনের স্লোগান দেওয়া হচ্ছে, গান বাজানো হয়েছে। আমি তো ছিলাম ওই সময়, আমার পেশাগত কারণে যে কারণে আমি তো ছিলাম, আমি নিজের কানে শুনেছি, দেখেছি নিজের চোখে। এইগুলো দিয়ে মানুষকে হিপনোটাইজ করা হয়েছে, মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের সময় যেই নানান ধরনের বিতর্কিত কর্মকাণ্ড হয়েছে, নানান ধরনের অপকর্ম হয়েছে, এটাও তো সত্য কথা। এবং গণতান্ত্রিক ইনস্টিটিউশন গুলো ধ্বংস করে ফেলা হয়েছে। তো মানুষের মধ্যে একটা ক্ষোভ ছিল, দুর্নীতি হয়েছে, ক্ষোভ ছিল। আওয়ামী লীগের সময় যেমন এই কাজগুলো ঘটেছে, পাশাপাশি ব্যাপক উন্নয়ন হয়েছে, ভালো কাজও তো হয়েছে। কিন্তু এই জায়গাগুলোতে নেতিবাচক যে কাজগুলো হয়েছে সেখানে মানুষের মধ্যে ক্ষোভ ছিল, বিশেষ করে নির্বাচনগুলো সুষ্ঠু প্রক্রিয়ায় না দেওয়া। এবং অসংখ্য আওয়ামী পরিবারের সন্তান সেই আন্দোলন ছিল। কেমন ছিল? তারা মনে করেছে এই তরুণরাই আমাদের শক্তি। যেহেতু আওয়ামী লীগ কর্তৃত্ববাদী হয়ে উঠছিল, আওয়ামী লীগের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পাচ্ছিল না, এই তরুণরা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছে, আবার একই সঙ্গে তারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলছে, বঙ্গবন্ধুর কথা বলছে। তাহলে এরাই তো আমাদের আসল তরুণ, এরাই তো দেশকে এগিয়ে নিয়ে যাবে। তাদের দ্বারা প্রতারিত হয়ে মানুষ রাজপথে নেমেছিল বিধায় এই অভ্যুত্থানটা তারা সফল করতে পেরেছে, আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে পেরেছে, যেভাবেই হোক। এর পেছনে এর সাথে আরো অনেক ধরনের তর্ক বিতর্ক থাকতে পারে, আমি সে বিষয়ে যাচ্ছি না। কিন্তু পরবর্তী দেখালো এই তরুণীরা যারা নেতৃত্বে ছিল ওই আন্দোলনে, তারা জামাতের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেল। এবং একেবারে ওপেন সিক্রেট যে এই আন্দোলনের পেছনে কারা কাজ করেছে, আমেরিকার ব্লুপ্রিন্ট ছিল। এখন বিষয় হচ্ছে তাদের প্রভাব প্রতিপত্তি বেশি। এখন আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগ রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে, পলিটিক্যাল ভ্যাকুয়াম। সেই ভ্যাকুয়ামটা পূরণ করে নিয়েছে জঙ্গিবাদী গোষ্ঠীর কারো মাধ্যমে, সাম্প্রদায়িক গোষ্ঠীর কারো মাধ্যমে। এবং যেহেতু বিএনপি আসলে কুল রাখি না শ্যাম রাখি অবস্থায় আছে, এবং বিএনপি মনে করছে যে 24 5 আগস্ট আন্দোলনের সময় যা ছিল তুমুল ভারত বিরোধিতা, সেটি বোধহয় এখনো আছে। চরম ভুল অবস্থা আছে বিএনপি। 5 আগস্টের আগে বা কয়েকদিন পর পর্যন্ত ভারতের বিরুদ্ধে যে পরিমাণ মানুষের মধ্যে একটা ক্ষোভ কাজ করেছে, আমি মনে করি তার 10 থেকে 20% এখন আছে, 80% নেই। ঠিক আওয়ামী লীগের বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ ছিল, সেই ক্ষোভটাও আস্তে আস্তে ডাইভার্ট হচ্ছে, পজিটিভলি আওয়ামী লীগের দিকে ঘুরে দাঁড়াচ্ছে। কিন্তু বিএনপি মনে করছে যে তাদেরকে ক্ষমতায় টিকে থাকতে হবে, আওয়ামী লীগকে ইনপুট দেওয়া যাবে না, আওয়ামী লীগকে মাইনাস করে রাখতে হবে, তাদের উপর তাদের রাজনৈতিক কার্যক্রম যেভাবে নিষিদ্ধ করে রাখা হয়েছে নিষিদ্ধ থাকবে। এদিকে তাদের সাথে আবার মিলেমিশে সরকার পরিচালনা করবে। এটি যে বিএনপির জন্য কত ভুল একটা নীতি, একটা ভুল সিদ্ধান্ত, এখানে বুঝতে পারছে না। বরং এই জামাতে বিএনপিকে গিলে খাবে খুব অল্প সময়ের মধ্যে। আপনি লিখে রাখুন, যদি আওয়ামী লীগ বিহীন যে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছে, সেই রাজনৈতিক শূন্যতা কিন্তু যে কোনো রাজনৈতিক শূন্যতা যে কোনো রাষ্ট্রের, সেটি কিন্তু জঙ্গিবাদ চরমপন্থার মাধ্যমে পূরণ হয়। বিএনপি এখন যেটা মনে করছে যে আওয়ামী লীগ ঠেকাতে গিয়ে তারা সবাই এক হবে, কোথাও বিরোধিতার খাতিরে বিরোধিতা করবে, এটি করতে গেলে বিএনপি থাকবে না। এবং এই জায়গা থেকেই, এই আওয়ামী লীগের ইস্যু থেকেই ভারতের বিরোধিতা। তারপর আপনি একটু শুনে রাখুন যে আমার ধারণা আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব তিনি নিজেও চান ভারত সফর করতে, কিন্তু তিনি সিদ্ধান্তহীনতার মধ্যে আছেন। উনি বলেন কুল রাখি না শ্যাম রাখি অবস্থান। তিনি বুঝতে পারছেন যে এটি তার জন্য বুমেরাং হতে পারে, তিনি বুঝতে পারছেন যে হয়তো ঠিক হচ্ছে না। কিন্তু ওই যে বিএনপির মধ্যে যে অংশটি জামাতপন্থী, পাকিস্তানপন্থী, তাদের একটি চাপ আছে দলের মধ্যে, আর দলের বাইরে এনসিপি, জামাতে ইসলামী বা আওয়ামী লীগের একটি জুজুর ভয় আছে, এই বুঝে আওয়ামী লীগ চলে এলো, আওয়ামী লীগকে স্পেস দেওয়া হবে যদি তাদের থেকে দূরে সরে যাওয়া হয়। এই সব কিছু মিলিয়ে
বিএনপি এখনো পর্যন্ত ভারতের সঙ্গে সম্পর্কটা স্থবির জায়গায় রেখেছে। তার সবচেয়ে বড় একটা উদাহরণ এই যে সিদ্ধান্তহীনতা। আপনি জানেন যে গত 20 আগস্ট অর্থাৎ শুক্রবার ভারতের রাষ্ট্রপতি ভবন থেকে একটি নোটিশ ভুলবশত প্রকাশ করা হয় যে তাদের মানে রাষ্ট্রপতির যে প্রহরী, যে গার্ড, তাদের যে সদস্য চেঞ্জ অফ গার্ড। কথা সেটি বন্ধ মানে স্থগিত করে রাখা হলো শনিবারের জন্য। কেন শনিবারের জন্য? বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফরে যাবে 22 থেকে 25 আগস্টের জন্য। তার আগে তাকে সম্মান জানানোর জন্য যে অভ্যর্থনার যে চূড়ান্ত মহড়া সেটি শনিবার অনুষ্ঠিত হবে। এই জন্য তারা একটি নোটিশ দিল। পরবর্তীতে তারা সেটি উইথড্র করলো। হয়তো ভুল বশত দেওয়া হয়েছে, কিন্তু ভুল বশত যদি দেওয়াও হয় তার পিছনে একটি গ্রাউন্ড আছে। তারা তো এমনি হঠাৎ করে দিয়ে বসেনি। নিশ্চয়ই পর্দার আড়ালে ডিপ্লোম্যাটিক চ্যানেলে দুই রাষ্ট্রের মধ্যে আলোচনা চলছে এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে হ্যাঁ আমরা আসার জন্য প্রস্তুত, আমরা আসছি। একটা হ্যাঙ্গিং অবস্থা রাখা হয়েছে। আবার ভারতও প্রস্তুতি নিয়ে রেখেছে, যার কারণে তারা একটি সিদ্ধান্ত নিয়ে ভুল করে তারা প্রস্তুতি নিয়ে রেখেছে, কিন্তু এই নোটিশটা ভুল করে দিয়ে দেওয়া হয়েছে তাদের পক্ষ থেকে। এটা ইন্ডিকেট করে যে ভিতরে কিছু চলছে, এবং ভিতরে কিছু চলছে বিধায় আমি আবারও বলছি যে আমাদের প্রধানমন্ত্রী বা সরকার, বিএনপি সরকার সিদ্ধান্তহীনতার মধ্যে আছে। এবং এই যে সিদ্ধান্তহীনতা, এটি চরম অকূটনৈতিক সুলভ আচরণ বা চরম অকূটনৈতিক বা কূটনৈতিক জায়গা থেকে অদক্ষতার পরিচয় আমি বলবো। এটা হয় না। এটি এমন না যে আমি আপনার বাসায় দাওয়াত খেতে যাচ্ছি, ভাই আমি জানাচ্ছি আপনার এই প্রোগ্রামে আসার কথা 4টার সময়, আমার 2-4-5 মিনিট দেরি হয়ে গেছে, আমি ফোন দিয়ে বলছি ভাই আমি আসছি। অথবা আপনার বাসায় দাওয়াত খেতে যাচ্ছি, আমি ট্রেনে একটা টিকিট কিনে চলে যাচ্ছি, সন্ধ্যা 6টার টিকিট পেলাম না, 7টার টিকিটে যাচ্ছি। ভাই এটা তো তেমন কোনো বিষয় না। এটি একটা রাষ্ট্রীয় সফর, সর্বোচ্চ মানে কি বলা যায়, এটি সরকারি পর্যায়ে সর্বোচ্চ প্রধানের বা সর্বোচ্চ নির্বাহী প্রধানের এটি সফর। দুইটা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে নির্বাহী রাষ্ট্রনায়কের একটা আনুষ্ঠানিক আলোচনা বা সৌজন্য সাক্ষাৎ যেভাবে বলি না কেন, এটা তো আপনি মঞ্জুরম পান্না বাসা আসছেন, 6টা টিকিট না পেয়ে 7টা টিকিট কেটে ট্রেনে চলে আসবেন, আমি আপনার বাসায় যাব, এটা তো তেমন বিষয় নয়। অথবা 1 ঘন্টা আগে বলে দিলাম যে ভাই আমি তো একটু অসুবিধা হয়ে গেছে, আসতে পারছি না। আপনি বেশ চরম হাস্যকর। এবং আপনাকে বলে রাখি দাউন ভাই বাংলাদেশ, পুরো বাংলাদেশ লজ্জায় নিমজ্জিত হচ্ছে বিকজ অফ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম, রয়টার্স থেকে শুরু করে অনেক গণমাধ্যম এটি নিয়ে অসংখ্য রিপোর্ট করেছে। এই প্রধানমন্ত্রী সফরের উপরে তিনি যাচ্ছেন কি যাচ্ছেন না, তিনি কবে যাবেন, কেন যাচ্ছেন না, পিছনের শর্তগুলো কতটুকু যৌক্তিক, শেখ হাসিনা হিসেবে যা বলেছেন, সরকার যা বলেছে সেগুলো আসলে কতটুকু লজিক্যাল। একজন প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সফর নিয়ে এই যে খেলাগুলো চলছে, এই যে সিদ্ধান্তহীনতা চলছে, এটি আমাদের দেশের ভাবমূর্তিকে কোথায় নিয়ে যাচ্ছে? আপনার কি মনে হয় ভারত এগুলো ভালো চোখে নেবে? আর ভারত ভালো চোখে নিক আর না নিক, স্বার্থগুলো কিন্তু আমাদের বেশি। আমরা একটু অনেক ধন্যবাদ। আপনার কিছু সুন্দর অ্যানালাইসিস আপনি দিয়েছেন। প্রথম থেকে যদি বলি যে এখানকার অবস্থাটা হচ্ছে বিএনপি সরকারের কুল রাখি না সামরাখি, এবং তারা ভাবছে যে যেহেতু আওয়ামী লীগকে ডিসিট করে, আওয়ামী লীগকে সরিয়ে তারা ক্ষমতায় এসছে, এবং সবাই জানে আওয়ামী লীগের সাথে ভারতের একটা সুসম্পর্ক আছে। যদিও আমি একটু আগে অনেকগুলো উদাহরণ দিয়েছি বিএনপির সম্পর্কের কথা, তাও তারেক রহমান ভারতে গেলে সম্ভবত আওয়ামী লীগের একটা বিরাট পক্ষে চলে যাবে, ব্যাপারটা এরকম একটা ভীতি আছে। এবং 24-এর আন্দোলনটা আপনি আপনার অবজারভেশন থেকে খুব সুন্দরভাবে বলেছেন যে এটা যে একটা প্রতারণামূলক, আমরা অনেকবার এটা শুনেছি, বলেছি, দেখেছি, এবং আজকে অলমোস্ট প্রতিষ্ঠিত সত্য এটা প্রতারণামূলক। ইউনূস সাহেব আমেরিকাতে গিয়ে যাকে মেটিকুলাস ডিজাইনের মাস্টার মাইন্ড হিসাবে পরিচিত করলেন, তিনি কিন্তু সম্প্রতি ইন্টারভিউতে বলছেন যে মাস্টার মাইন্ড কথাটা তো ভালো না, এটা একটা নেগেটিভ কথা, এটা মানে উনি গ্রহণ করতে চাচ্ছেন না। আমরা কূটনীতির চ্যালেঞ্জ তো সবসময় আছে, এবং কূটনীতিকে কোনো সময় স্ট্যাগনেন্ট করা যায় না, এটা একটা চলমান প্রক্রিয়া, চালিয়ে যেতে হয়। আমাদের অবস্থা যেটা, বাংলাদেশের সাথে ভারতের প্রায় 4000 কিলোমিটার সীমান্ত,
দুনিয়ার সম্ভবত ৫ম দীর্ঘতম সীমান্ত, অর্থাৎ চতুর্দিকে তো আমরা ভারত পরিবেষ্টিত, তারপরেও এত বিরাট একটা এলাকা। তাছাড়া তাদের সাথে আমাদের সম্পর্ক দুটো প্রতিবেশী রাষ্ট্র হিসেবে অনেক কিছু। এই যে শর্তগুলো দিলেন, কূটনীতি কখনো, বা আপনি এই কথাও বলেছেন যে কূটনীতি রাজনীতি আলাপ আলোচনা কোনো শর্ত সাপেক্ষে হয় না। আমরা দেখেছি বিভিন্ন সময় রাজনৈতিক দল যখন বসতে চায় যে আমরা কোনো শর্ত দিয়ে বসবো না, নিঃশর্ত বসবো। কূটনীতির মতো ব্যাপারে যে দুটো শর্ত দিয়েছেন, আমি শেখ হাসিনার ব্যাপারটা একটু দুটাকে আলাদা করে বলতে চাই। ওসমান হাদিকে যারা হত্যা করেছে তাদের প্রত্যাবর্তন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর ভারত সফরের শর্ত হতে পারে। একই সাথে শেখ হাসিনাকে তারা প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে, প্রত্যর্পণ চুক্তি তো দুই দেশের সরকারি পর্যায়ে, সরকারি অফিসার পর্যায়ে, বেশি বেশি সেক্রেটারি পর্যায়ের কাজ, এটা প্রধানমন্ত্রীর পর্যায়ে কাজ না। এইসব অবস্থায় আমরা কূটনীতির যে ভাষা, বন্দি প্রত্যর্পণ, এই ভাষা এবং কূটনীতির এই অবস্থান থেকে বাংলাদেশকে আসলে আমরা কোথায়, কোন পর্যায়ে, কোন লেভেলে, জাতীয়, আঞ্চলিক, আন্তর্জাতিক পর্যায়ে কোন লেভেলে আমরা বাংলাদেশকে ফোকাস করছি বিশ্বের কাছে? সরকার পর্যায়ে নিচ্ছি। সরকার ভালোভাবে জানে যে শেখ হাসিনাকে ভারত প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরত দিবে না, এবং আইনগতভাবেই শেখ হাসিনা প্রত্যর্পণ চুক্তির আওতায় বন্দী হিসেবে পড়েন না। এগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে, এখন তো পুনরাবৃত্তি করতে হবে আলোচনাগুলো আপনার অনুষ্ঠানে। আমি খুব সংক্ষেপে বলি, দেখুন, প্রত্যর্পণ চুক্তির আওতায় একটি বিশেষ ক্লজে বলা আছে যে ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পাদিত চুক্তি, তো দুই রাষ্ট্রের ক্ষেত্রে বলা আছে যে দুই রাষ্ট্রের, এক রাষ্ট্র থেকে কোনো ব্যক্তি যদি অন্য রাষ্ট্রে গিয়ে আশ্রয় নেয় এবং আশ্রয় দানকারী রাষ্ট্র যদি মনে করে যে সংশ্লিষ্ট ব্যক্তিকে তার নিজ রাষ্ট্রে ফেরত দেওয়া হলে ওই রাষ্ট্র তার প্রতি রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ আচরণ করবে, তাহলে আশ্রয় দানকারী রাষ্ট্র ওই ব্যক্তিকে ফেরত নাও দিতে পারে। এটা বাংলাদেশের ক্ষেত্রে, ভারতের ক্ষেত্রেও। তাহলে ভারত স্পষ্টত মনে করছে যে শেখ হাসিনার প্রতি যে আচরণ করা হয়েছে 5 আগস্টের আগে এবং পরবর্তীতে যে বিচারের রায়গুলো সংঘটিত হয়েছে, এগুলো রাজনৈতিক প্রতিহিংসা থেকে, অতএব ভারতকে ফেরত দিবে না। দ্বিতীয় কথা হচ্ছে যে শেখ হাসিনা তো পালিয়ে যাননি, তিনি বন্দী হিসেবে, মানে পালিয়ে যাওয়ার পরও ওখানে তাকে আটকও করা হয়নি। তাকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তার সব ধরনের সুযোগ সুবিধা এবং নিরাপত্তা দেওয়া হচ্ছে। তাহলে কোনো অবস্থাতেই তো ভারত তাকে ফেরত দিবে না, এটা জানা কথা। জানা সত্ত্বেও এরকম একটি শর্ত জুড়ে দিচ্ছে। প্রথমত কোনো প্রি কন্ডিশন তো হতে পারে না, একটা রাষ্ট্রের সরকার প্রধান আরেক রাষ্ট্রে যাবে, সেখানে কোনো প্রি কন্ডিশন তো হতে পারে না। আপনি মনে করুন যে যুক্তরাষ্ট্র আর রাশিয়া এই মুহূর্তে তুমুল প্রতিদ্বন্দ্বী, অথবা যুক্তরাষ্ট্র বা চীন তুমুল প্রতিদ্বন্দ্বিতায়, শি জিনপিং যুক্তরাষ্ট্রে যাওয়ার ক্ষেত্রে, অথবা ট্রাম্প চীনে আসার ক্ষেত্রে, অথবা পুতিন যুক্তরাষ্ট্রে যাওয়ার ক্ষেত্রে, কথার কথা এই ধরনের কোন প্রি কন্ডিশন আসতে পারে? আসবে কখনো? আমরা চিন্তা করতে পারি? আরে ভারত বাংলাদেশের যে এই মুহূর্তেকার সম্পর্ক, তার চেয়েও তো খারাপ সম্পর্ক চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের, অথবা যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়া। আমরা কল্পনা করতে পারি যে এই ধরনের কোনো প্রি কন্ডিশন আসতে পারে? প্রশ্নে ওঠে না। তারাও খুব আন্তরিকতার সঙ্গে আমন্ত্রণ জানাবে যে কেউ এই 3 রাষ্ট্রের একজন আরেকজনকে, অথবা যে যাবে সেও খুব মানে গার্ডস নিয়ে যাবে। এই তো, এই যে এলাম, আসো, কি আলোচনা, কি করতে হবে, আমার কি চাওয়া, তোমার কি পাওয়া, আলোচনা করে, এই তো। তার মধ্যে নানান ধরনের ডিপ্লোম্যাটিক নানান কৌশল থাকবে। এই ক্ষেত্রে শেখ হাসিনা জড়িয়ে দেওয়া হলো ওসমান হাদি, তাদের যে মানে সন্দেহভাজন হত্যাকারী আছে, স্বামী ভারতে আটক অবস্থায়, তাদেরকে ফেরত দিতে হবে। আরেকটি শর্ত দেওয়া হয়েছে, 2টি শর্ত না, 3টি। শেখ হাসিনার সঙ্গে আরো যারা আওয়ামী লীগের আসামি বা পলাতক হিসেবে ভারতে আছে, সরকারের ভাষ্য অনুযায়ী কোনটাই দেবে না। শেখ হাসিনাকেও দেবে না, অন্য যে 2 শর্ত সেটিও পালন করবে না। কেন করবে না? ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত সন্দেহে আটক আছে তাদেরকে হয়তো ফেরত দিবে, কিন্তু সে যথেষ্ট সময় সাপেক্ষ বিষয়। আর
আওয়ামী লীগের যারা অন্যান্যরা ভারতে পলাতক অবস্থায় বা ভারতে অবস্থান করছে তাদেরও ফেরত দিবে না। কেমন দেবে না? তাদেরকে দিতে গেলে শেখ হাসিনার প্রসঙ্গে চলে আসবে। ভারত যেই শর্তে বা যেই অবস্থান নিয়ে আছে শেখ হাসিনার ক্ষেত্রে, এটির ক্ষেত্রে শেখ হাসিনার বিষয়ে দুর্বল হয়ে যাবে। সো আওয়ামী লীগের কাউকেও প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরত দেবে না। তাকে তারাও তো ওখানে বন্দী হিসেবে নেই, তারাও তো ওপেন লাইফ লিড করছে, কাউকে দেবে না ভারত। ওসমান হাদি হত্যাকারীতে হয়তো সে বিষয়ে হয়তো সময় নিতে পারে, হ্যাঁ দেখছি আমাদের কিছু কাগজপত্র আছে, কিছু দেখতে হবে, কিছু ফর্মালিটি আছে, সেক্ষেত্রেও 2-3 বছর সময় লাগবে। আপনি 2-3 বছর এই জন্য যাবেন না? এটি হতে পারে। সরকার জানের কোনটি করবে না। মোদ্দা কথা ওই যে চাপ, ওই যে দৃশ্যমান বা অদৃশ্য একটি বিশেষ গোষ্ঠী বা আমরা যাদের কথা বলছি তাদের চাপে, ওই যে শ্যাম রাখি না কুল রাখি, এই কারণে এটি দিয়ে হয় না, এটি হবে না। বন্দি প্রত্যর্পণ চুক্তির ব্যাপারে আমরা কিন্তু অতি সম্প্রতি একটা উদাহরণযোগ্য ঘটনা দেখেছি। আমাদের যে আইজি সাহেব ছিলেন, যিনি দুবাইতে অ্যারেস্ট হয়েছিলেন, তাকে বন্দি প্রত্যর্পণ চুক্তির অধীনে আনার অনেক চেষ্টা সরকার করেছে। তখনই কিন্তু বাংলাদেশের সঙ্গে তো আমাদের বন্দি প্রত্যর্পণ চুক্তি নেই, অন্য আন্তর্জাতিক চুক্তি আছে, সেটির আওতায় আনার চেষ্টা করছিল কিন্তু পারেনি। এবং ওই বিষয়ে বলেছিলাম যেটি পারবে না। বেনজির আহমেদ পুলিশের সাবেক আইজি, তার যে চ্যানেল, তার যে আন্তর্জাতিক যোগাযোগ, তার যে অর্থ শক্তি, এটার সাথে বাংলাদেশ পারবে না। এটি আমি অনেক জায়গায় বলেছি এবং তাই দেখা গেছে। আমরা চাই তাদের ফেরত নিয়ে আসা হোক, কিন্তু সরকার পারবে না। তাহলে আপনার কথা থেকে যেটা আমি একটু কনক্লুড করতে চাচ্ছি, যে বন্দি প্রত্যর্পণ চুক্তি বলেন বা কাউকে আনার ব্যাপারে যে বিভিন্ন জাতের প্রতিবন্ধকতা আপনি উল্লেখ করেছেন, শক্তি, তার প্রভাব ইত্যাদি, রাজনৈতিক শক্তি, অর্থনৈতিক শক্তি, বিশ্বব্যাপী প্রভাব, এগুলোকে মোকাবেলা করে এগুলোকে অতিক্রম করতে পারলেই শুধু আনার সুযোগ হয়। কাজেই এরকম একটা শর্ত দিয়ে যদি আমি বসে থাকি যে এই শর্ত পূরণ না হলে আমি ওই যে চোখের দিকে তাকাবো না, আপনার সাথে কথা বলবো না, তাহলে তো আমাদের প্রক্রিয়াটা কিন্তু আগাচ্ছে না। আমাদের জাতীয় স্বার্থ, দুটা দেশের সম্পর্ক কিন্তু শুধু ওই যে আপনি যেটা বলেন দাওয়াত খাওয়া বা এর মধ্যে পারিবারিক ব্যাপারের মধ্যে সীমাবদ্ধ না। আমাদের অনেক ইস্যুস, আমাদের আপনি উল্লেখ করেছেন, আমাদের অভিন্ন নদীগুলোর ব্যাপার আছে, আমাদের পদ্মা চুক্তির ব্যাপার আছে, তিস্তা চুক্তি তো ঝুলেই আছে, আমাদের সীমান্ত বাণিজ্যের ব্যাপার আছে, কুশিনের ব্যাপার আছে। এই সবগুলো জিনিসকে ইভেন এই যে কদিন আগে কাঁচামরিচ কেজি হয়ে গেল 400 টাকা, চেষ্টা করলাম, ভারত যখন দিল আমরা 100 টাকায় চলে এসেছি। এগুলো তো প্রত্যেক দিনের ব্যাপার। এই প্রত্যেক দিনের ব্যাপার থেকে জাতীয় ব্যাপারগুলোকে যে আমরা বন্ধ করে রাখছি, এটাকে রাজনৈতিক বা কূটনৈতিক যেভাবেই বলেন, এটা আমরা জাতিকে কি বিপদে ফেলছি না? আর আরেকটা কথা আমি চাইবো আপনি এই সাথে করেন, এতে করে সামাজিক ভাবে কি ইনফ্লুয়েন্স হতে পারে? যেমন ধরেই নেওয়া যায় যে উনি, আপনি এটা বলেছেন যে গেলে মনে করা হবে আওয়ামী লীগের পক্ষে চলে যাচ্ছে, না গেলে সামাজিকভাবে একটা সন্ত্রাসের সম্ভাবনা। মব সন্ত্রাস কিন্তু আমাদের দেশের থেকে যায়নি। আর আপনি এই গত বছর আগস্ট মাসে আপনি নিজে মব সন্ত্রাসের আক্রমণ হয়েছিল আপনার উপরে, এবং তারপরে আপনি জেলখানায় গেছেন, আপনার একটা মামলাও হয়েছিল বোধহয়, আমি জানি না মামলার কি অবস্থা। এই যে একটা সামাজিক প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা তার যাওয়া না যাওয়ার সাথে, সেটাও তো কিন্তু দেশের জন্য, সামাজিকতার জন্য একটা বিরাট বিপদ। সন্ত্রাসের বিষয়টি ইন্ডিভিজুয়ালি ওইভাবে আমি কাউন্ট করতে চাচ্ছি না, যেটি না গেলে মব সন্ত্রাস বাড়বে। সেটি অন্যভাবে বাড়তে পারে। কিভাবে বাড়তে পারে? ধরুন রয়ের চিফ পরাগ জৈন, তিনি সরাসরি বাংলাদেশ সফর করে গেলেন তার টিমের আরো 3 সদস্য নিয়ে, কিন্তু সাম্প্রতিক সময়ে দেখা যায়নি। আওয়ামী লীগের সময় রয়ের কর্মকর্তা যাওয়া আসা করেছেন, এটি ওপেন সিক্রেট ছিল, করেছে। এখন যেমন পাকিস্তানের কর্মকর্তারা, মানে সামরিক গোয়েন্দা কর্মকর্তারা ইংরেজ সরকার আসার পরে মানে যখন তখন যাওয়া আসা করেছে। তো আওয়ামী লীগের সময় মানুষের মধ্যে ধারণা ছিল যে বোধহয় এখানে অফিস খুলেই বসেছে, মানে এগুলো সেফ গুজব থাকতে পারে, তাদের গোয়েন্দা কর্মকর্তা থাকবেই। আমাদের আছে না বিভিন্ন দেশে, এই কথা তো সব দেশেই থাকে তার এমবেসি হাই কমিশনে। কিন্তু রয়ের চিফ এর আগে বাংলাদেশে এসেছেন, আপনি মনে করতে পারেন? আমি যত জানি 25-30 বছর আগে একবার এসেছিল।
রয়ের তৎকালীন যিনি প্রধান ছিলেন, এবার কেন এলেন? এবং জাতিসংঘের একটি বিশেষ প্রতিবেদন উঠে এসেছে যে আল কায়দার সহযোগী বা আল কায়দার এই উপমহাদেশের অংশটি বাংলাদেশে একটি শাখা খুলতে চাইছে, চেষ্টা করছে, এ ধরনের প্রতিবেদন এসেছে। ভারত যে এত বেশি মুখে আছে আমাদের প্রধানমন্ত্রীকে তাদের দেশে নেওয়ার জন্য, এর কারণটা আমি প্রথমে বলেছি, চীনের প্রভাব মোকাবেলা করা, আর একটা হচ্ছে তাদের বর্ডার সিকিউরিটি এনশিওর করা। এই তো, আর তো কিছু না। তাহলে বাংলাদেশে জঙ্গিবাদ বলি, সন্ত্রাসবাদ বলি, উগ্র সাম্প্রদায়িকতাবাদ বলি, যেভাবে বলি না কেন, একটা অংশ তো শক্তিশালী হচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে তাদের আস্ফালন আমরা দেখতে পাচ্ছি। এইগুলো তো ভারত তাদের নিরাপত্তার জন্য উদ্বেগজনক মনে করছে। এবং তারা যদি শক্তিশালী হয়, এই মব সন্ত্রাস করেছে কারা? তাদের অনুসারীরাই তো ডক্টর ইউনূসের সময়, এবং তার ধারাবাহিকতা এখনো চলছে, যদিও অনেকাংশ কমেছে, কিন্তু চলছে তো। সেই জায়গা থেকে মব এখানে বলো কি না বলো, এটি ভারতের উদ্বেগ নয়। ভারত মনে করছে যে তাদের মানে তাদের সীমান্ত নিরাপত্তার মধ্যে থাকবে কিনা। আর বাংলাদেশের সামাজিক ভাবে, হ্যাঁ আপনি যদি বলছেন তার সঙ্গে আমি একমত, যে পরোক্ষ ভাবে এই জঙ্গিবাদী গোষ্ঠী দ্বারা উৎসাহিত হয়ে মব সন্ত্রাস শুরু কেন, মানে কোনো ধরনের ল অ্যান্ড অর্ডার থাকবে না। এর সাথে আমি আরেকটা কথা যোগ করে দিয়ে রাখি, মানে পরবর্তী মনে থাকবে না, শেখ হাসিনা ইস্যুতে যা করছে, এখন তো নিজের বিপদ নিজে ডেকে নিয়ে আসছে বর্তমান সরকার। তার কারণ কি, শেখ হাসিনা ছিল তিনি কথাবার্তা বলছেন বিভিন্ন মাধ্যমে, ভারতের পক্ষ থেকে কোনো বাধা নেই, ভারত বাক স্বাধীনতা বিশ্বাস করে, এটি ডক্টর ইউনূসকে নরেন্দ্র মোদী জানিয়ে রেখেছে। সেই 2024 ডিসেম্বরে যখন বিমস্টেক সম্মেলনে দেখা হলো নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর ইউনূসের, তখন তো উনি বলেছেন যে শেখ হাসিনা যেন কোনো বক্তব্য না দেন, কথা না বলেন। তখন তিনি বলেছেন, স্রেফ জানিয়ে দিয়েছেন যে আমি, ভারত কখনো বাক স্বাধীনতা হরণ করে না। প্রকৃতপক্ষে করে কি করে না সেটা ভিন্ন বিতর্ক, কিন্তু শেখ হাসিনা ইস্যুতে তিনি মেসেজটা দিয়ে দিয়েছেন। যেহেতু এখন শর্ত জুড়ে দিচ্ছে, বারবার করে শেখ হাসিনাকে প্রত্যক্ষ চুক্তির আওতায় ফেরত দেওয়া হচ্ছে, ভারত এখন কি করবে? ভারত সম্ভব সিদ্ধান্ত নিয়েছে তারা তাদের আদালতে যাবে শেখ হাসিনা ইস্যু নিয়ে। এবং তাদের আদালতে গেলে কি হবে, আপনি নিশ্চিত থাকুন যে খারিজ করে দিবে যে শেখ হাসিনাকে বন্দিত্ব কোনো চুক্তির আওতায় কোনোভাবেই ফেরত দেওয়া যায় না, বা শেখ হাসিনার বিষয়ে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার হচ্ছে সেটি রাজনৈতিক প্রতিহিংসাপরণ। যদি ভারতের আদালত এই বলে বিষয়টি খারিজ করে দেয়, তাহলে এটি তো আন্তর্জাতিক গণমাধ্যমে আসবে, ইন্টারন্যাশনাল কমিউনিটির মধ্যে ছড়িয়ে পড়বে। এমনিতেই শেখ হাসিনার বিরুদ্ধে যে বিচার রায়, সেটি নিয়ে নানান ধরনের বিতর্কের সৃষ্টি হয়েছে, আন্তর্জাতিক বিভিন্ন মাধ্যম প্রশ্ন রাইজ করেছে, কি বলে ইন্টারন্যাশনাল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল থেকে শুরু করে হিউম্যান রাইটস ওয়াচ, তারা এই বিচারের রায় নিয়ে যথেষ্ট প্রকার প্রশ্ন তুলেছে। ভারতের আদালত যখন একইভাবে মন্তব্য করবে যে শেখ হাসিনার বিরুদ্ধে যে বিচারিক প্রক্রিয়া চলছে সেটা রাজনৈতিক প্রতিহিংসা থেকে, তাহলে এটি সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। লাভটা কি হবে এই সরকারের? কোনো লাভ নেই, বরং বিপদ ডেকে নিয়ে আসছে। এবং আপনি যে বলছেন ডিজেলের কথা, কাঁচামরিচের কথা, ভারত হয়তো বাংলাদেশের মতো নয়, এত কাঁচা কূটনীতি তারা করে না, তারপরেও তো একটা রিয়াকশন থাকবে। এই যে ডিজেল চাচ্ছি আমরা বিদ্যুতের ভয়াবহ সংকটের মধ্যে, মনে করুন দিল, সেই দেয়াটা যদি 6 মাস পর হয়, 1 বছর পর হয়, আমার কাজ তো চলছে না। এই যে ভারত বলছেন কাঁচা কূটনীতি আর করে না, তা বলবে না যে না আমি দিলাম না, আমি সব বন্ধ করে দিলাম, আমি তোমাদের দেখে নেবো, যেটি আমাদের এখান থেকে করা হয়। 7 সিস্টার দখল করে নেওয়া হয়, ভারতের সীমান্তে পাকিস্তান থেকে পারমাণবিক অস্ত্র নিয়ে এসে কেউ বলে যে ভারতের দিকে তাক করে রাখতে হবে, মানে কি সব জঘন্য কথাবার্তা। ভারত না তা করবে না, ভারত খেলবে ধীর লয়ে, এবং এই ধীর লয়ে খেলতে গেলে সেখানেও তো আমাদের জন্য অনেক সমস্যার সৃষ্টি হবে, এবং আলটিমেটলি এর দায় দায়িত্ব সরকারের কাঁধে গিয়ে পড়বে। আপৎকালীন সময়ে ভারতের কাছ থেকে যদি ডিজেলটা আসতো, কিছুটা সামাল দিতে পারতো সরকার। যদি না আসে, এই যে দায় দায়িত্ব, মানে বিদ্যুৎ না থাকার জন্য, গ্যাস না থাকার জন্য, সাধারণ মানুষ অত বুঝবে না। কোথেকে আপনি এলএনজি নিয়ে আসলেন, এলএনজির টার্মস কি, ফুল এলাবোরেশন কি, এলএনজি কি হয়, কোথায় রাখে, কয় টাকা লাগে, মানুষ তো এইসব দেখবে না, মানুষ এগুলো বোঝেও না। হাতে গোনা কিছু মানুষ এগুলো হয়তো জানে।
কিন্তু কোটি কোটি মানুষ দেখবে যে বিদ্যুৎ আছে কিনা, গ্যাস আছে কিনা, তাহলে তারেক রহমান সাহেব তো সামাল দিতে পারবে না। আলটিমেটলি কাকে খেসারত দিতে হবে? সাধারণ মানুষের সঙ্গে সঙ্গে বিএনপিকেও বড় আকারে পে করতে হবে। এটাই বাস্তবতা। অনেক ধন্যবাদ আপনার এই সুন্দর পর্যালোচনার জন্য। আমরা বেশ কটা মন্তব্য পেয়েছি আমাদের দর্শকদের জন্য। আমি একটা দুইটা একটু পরে আর একটা আলোচনার মাধ্যমে আমাদের আজকের এই পর্বটা শেষ করব। আমাকে একটু যদি দেখান। জি আর খান সেলিম সাহেব লিখেছেন, ভারত সফর তারেক রহমানের অগ্নি পরীক্ষা। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। মাহরুন আহমেদ, ভারত আমাদের প্রতিবেশী দেশ, তাই ঢাকা না দিল্লি এ ধরনের দ্বন্দ্বে না গিয়ে আমাদের উচিত পারস্পরিক সম্মান, সমতা ও জাতীয় স্বার্থের ভিত্তিতে কূটনৈতিক সম্পর্ক আরো শক্তিশালী করা। প্রতিবেশী হিসেবে ভারতের সঙ্গে কার্যকর ও ভারসাম্যপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠায় বর্তমান সরকার এখন পর্যন্ত ব্যর্থ হয়েছে বলেই মনে করি। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আমাদের আজকে আছে দেখি বিজয় রহমান 5220, 24 সালের আন্দোলন ছিল 71 ভারত আওয়ামী লীগের বিরুদ্ধে। আপনি বলুন জনাব তারেক রহমান কিভাবে ভারত সফরে যাবেন? এর প্রশ্ন ওনার। ধন্যবাদ আপনার প্রশ্ন বা মন্তব্যের জন্য। আমরা মতিউর রহমান সাহেব লিখেছেন, মেটিকুলাস প্ল্যান করে ইউনূস স্বাধীনতা বিরোধী চরম মৌলবাদী শক্তি যৌথভাবে কোটি কোটি টাকা খরচ করে দেশ ধ্বংসের এই অনভিপ্রেত 5ই আগস্ট। আলোচ সম্পর্কে ওনার মন্তব্য দিয়েছেন, অনেক ধন্যবাদ। আমরা মোহাম্মদ আব্দুল হাই ভাই বিশ্বাস করেন আমার জীবনে হবে সম্ভবত, আমার জীবনে এত অযোগ্য সরকার দেখিনি। এই দেশ রক্ষা করার জন্য একজন শেখ হাসিনার প্রয়োজন। দেশটা আজ ধ্বংসের দ্বার প্রান্তে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য আব্দুল্লাহ সাহেব। আমাদের আলোচক বলেছেন যে দিন দিন কিন্তু যারা বিপক্ষ ছিল তাদের পরিবর্তন হচ্ছে, তারা ভাবছে যে আগেই ভালো ছিল। আবুল হোসেন ওয়াদুদ, ধন্যবাদ আপনাদের সময়ের উপযোগী গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার জন্য। আমার ধারণা যদিও বিএনপি বাহ্যিক দৃষ্টিতে সরকার ক্ষমতায়, কিন্তু বাস্তবতা হচ্ছে ভিন্ন। ইউনূসের প্রতিনিধি খলিলুর এবং এনসিপি অঘোষিত অংশীদার। তারা চায় না ভারতের সাথে সুসম্পর্ক হোক। তাদের অনুমতি ছাড়া তারেক রহমানের কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে বলে মনে হয় না। ইতিমধ্যে নাহিদ ইসলাম তো তারেক রহমানের ভারত সফরের ব্যাপারে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। আপনাদের মূল্যায়ন জানালে খুশি হব। আবুল হোসেন সাহেব ধন্যবাদ। আমার মনে হয় আমাদের আলোচক অলরেডি এসব ব্যাপারে বলেছেন, এবং যদি তিনি ইচ্ছা করেন আর একটু যুক্ত করতে পারেন। শেষ যে জিনিসটা, যেটা খুব প্রকাশ্যভাবে বলা না হলেও খুব স্পষ্ট, যে সরকারের এই অবস্থানের সর্বশেষ কারণ হচ্ছে গত 5 তারিখ, আগস্টের 5 তারিখ প্রাক্তন প্রধানমন্ত্রী যে সংবাদ সম্মেলন করেছেন, সেটাতেই তাদের খুব ইগনাইট করেছে, এবং তারা বারবার বলছেন কেন ভারত থেকে উনি রাজনৈতিক বক্তব্য দেবেন। সেই সাথে কিন্তু আরেকটা কথা প্রায় উঠে আসে, যে তারেক রহমান তার 17 বছরের প্রবাস জীবনে তিনিও কিন্তু রাজনৈতিক আশ্রয়ে থেকে রাজনীতির ব্যাপারে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন লন্ডন থেকে তিনি দিতেন। সেই ব্যক্তি আজকে অন্য কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব আরেক দেশ থেকে দিলে আপত্তি করেন। এই দুইটার নীতিগত অবস্থান এবং সার্বিকভাবে আমরা এই যে অবস্থায় এখন আছি, আমাদের যেটা আলাপ আলোচনা করলাম, আমাদের এই অচলাবস্থা থেকে দেশ এবং জাতির স্বার্থে এই কূটনৈতিক সম্পর্কটাকে কিভাবে চলমান করা যায় বা কি প্রত্যাশা, এই ব্যাপারে আপনার একটা মন্তব্য শুনে আজকের আলোচনা শেষ করতে মঞ্জুরুল আলম পান্না। জি, আপনি প্রশ্ন আবার একটু করতেন, সরি। প্রথমত, যে তারা বলছেন, সরকার তো প্রকাশ্যেই বলেছেন এবং ধরে নেওয়া হয় যে আজকের অচলাবস্থার মূল কারণটা হচ্ছে গত 5 তারিখ শেখ হাসিনা যে সংবাদ সম্মেলন করেছেন, এই সংবাদ সম্মেলন ইটসেলফ, যেখানে উনি ঘোষণাও করেছেন তিনি বাংলাদেশে ফিরে আসবেন। অতএব তার একটা প্রতিবন্ধকতা সেটি। কিন্তু তারেক রহমান সাহেব তার 17 বছরের প্রবাস জীবনে লন্ডনে থেকে কিন্তু উনি প্রচুর রাজনৈতিক বক্তব্য দিয়েছেন, যেটা তৎকালীন বাংলাদেশ সরকার নিশ্চিত করতে চেষ্টা করছে। তো এই দুটো জিনিসের একটু কম্প্যারিজন, এবং আজকে যে এই অচলাবস্থা থেকে উত্তরণ আমাদের প্রয়োজন বা সম্ভাবনা, বা কিভাবে আমরা উত্তরণ লাভ করতে পারি।
এই দুটো জিনিস প্রথম বিষয় হচ্ছে যে শেখ হাসিনা ইস্যুটাই মূল বাধা, তার যে বক্তব্য আছে এই একেবারে ফেক কথাবার্তা, এতে কোনো ভিত্তি নেই। শেখ হাসিনা এখানে কেবলমাত্র অজুহাত। প্রধানমন্ত্রী তারেক রহমান যে ভারত সফরে যাচ্ছেন একটি বিশেষ গোষ্ঠীকে খুশি করতে বা তার রাজনৈতিক সুবিধা বজায় রাখতে, যদিও দোদুল্যমান অবস্থা আছেন, এটিতে শেখ হাসিনা বিষয়টি শুধুমাত্র অজুহাত। অজুহাত কেন? আমি একবার এগুলো যে কেউ বুঝতে পারেন। ভারত সফরের বিষয়টি তো 5 আগস্ট থেকে শুরু হয়নি। 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরপরই নরেন্দ্র মোদী আমাদের তারেক রহমান সাহেবকে ফোন দিয়ে শুভেচ্ছা জানালেন এবং ভারত সফরে আমন্ত্রণ জানালেন সপরিবারে। আবার যখন 17 তারিখে মন্ত্রী পরিষদ গঠন হলো, সরকার গঠন হলো, সেদিনও ভারতের লোকসভার স্পিকার ওম বিরলা এসেছিলেন। তিনি আনুষ্ঠানিকভাবে নরেন্দ্র মোদীর যে আমন্ত্রণপত্র সেটি তুলে দিয়ে গেলেন আমাদের সরকারের প্রতিনিধির কাছে। তো সেই ফেব্রুয়ারি মাস থেকে কথাবার্তা হচ্ছে। তো এর মধ্যে চীন সফরে গেলেন, মালয়েশিয়া সফরে গেলেন, তারপরে ভারতের বিরুদ্ধে অনেক ধরনের কথাবার্তা, অনেক কিছু দেখে নেওয়া। 5 আগস্ট শেখ হাসিনা সংবাদ সম্মেলনের অনেক কিছু প্রশ্ন উত্তর দিলেন, পরবর্তীতে এটিকে ক্যাশ করা হলো। দেখুন, শেখ হাসিনা ফিরে আসাটাই যদি মূল বিষয় হয়ে থাকে, আবার সেই পুরনো কথা বলতে হয়। উনি তো ঘোষণা দিয়েছেন ডিসেম্বরে ফিরবেন। ডিসেম্বরে ফেরার সব ধরনের, বরঞ্চ ভারতের সাথে এইসব টানাপোড়েনের মধ্যে না গিয়ে আপনি বলবেন, আসো বাছা, তোমাকে তো চাই। মনে করে আমি আপনার বাসার ডাকাতি করেছি, কথা আমি শেখ হাসিনাকে খুব আন্ডারমাইন করে কথা বলছি উদাহরণ দিয়ে, তো আপনি আমাকে খুঁজে বেড়াচ্ছেন। আমি বললাম যে দাউন ভাই, আর পারছি না, আমি আর পালাতে পারবো না, পালিয়ে থাকবো না, আমি আপনার কাছে এসে দেখা দিচ্ছি। বলবেন, আসো বাছা, তোমার অপেক্ষাতে আছি, তোমার কি কি লাগবে বলো, আমি ব্যবস্থা করে দিচ্ছি। শেখ হাসিনা যদি মূল ইস্যু হয়ে থাকে, শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন ডিসেম্বরে ফিরবেন, তাহলে তার ট্রাভেল পাসের ব্যবস্থা করে দিতে পারে, ঘোষণা দিতে পারে যে আমি সব ধরনের ব্যবস্থা করছি, তার পূর্ণ নিরাপত্তার নিশ্চয়তা দিচ্ছি। তিনি দেশে ফিরে এলে কোনো ধরনের মব ক্রেজ হবে না, কোনো ধরনের মবের শিকার তিনি হবেন না, এবং ট্রাভেল পাস সহ আনুষ্ঠানিক যা যা ডকুমেন্টস দরকার সব করেছি। তাকে আজ পর্যন্ত বলেছে? বলেনি তো। এগুলো সব অজুহাত। এবং শেখ হাসিনাকে বিএনপি সরকার হোক, আর জামাত হোক, এনসিপি হোক, কিংবা ডক্টর ইউনূস সরকার হোক, কেউ চায়নি এবং কেউ চাচ্ছে না শেখ হাসিনা সেটা আসুক, চাচ্ছে না, একটা আতঙ্কের মধ্যে আছে। এগুলো স্রেফ রাজনীতি, অজুহাত। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি বলছেন এই অবস্থা থেকে পরিবর্তন শুনুন, মানে যদি আমি বলছিলাম যে এখানে কূটনীতি কিছু নেই, যা হচ্ছে রাজনীতি, অপরাজনীতি। এই অপরাজনীতি থেকে বেরিয়ে এসে যদি দেশের স্বার্থকে প্রাধান্য দেয়, তখন সময় এবং পরিস্থিতি বলে দেবে কি করতে হবে না করতে হবে। যেমন আমরা এখন বুঝতে পারছি যে প্রধানমন্ত্রীকে সবার সাথে ভালো সম্পর্ক রাখতে হবে, সবার সাথে আলোচনার টেবিলে বসতে হবে। এগুলো তো আমরা দেখতে পাচ্ছি না। বিশেষ একটি শক্তি দ্বারা নিয়ন্ত্রিত হয়ে তিনি বিশেষ গোষ্ঠীকেই আন্তর্জাতিক মোড়লদের তিনি স্পেস করে দিচ্ছেন, আবার একটি অংশকে তিনি, মানে 5 আগস্ট আন্দোলন কি ছিল? আমরা ভারতীয় আধিপত্যবাদ মানি না, ভারতীয় আধিপত্যবাদ মানি না, এদিকে তুমি যুক্তরাষ্ট্রের দাস অনুদাস হয়ে আছো। আমরা বর্ধিত মার্কিন বাণিজ্য চুক্তি করে আমরা দাসে পরিণত হয়েছি। এইগুলো অবিরোধিতা, এইগুলো আমরা বুঝে রাখুন। মানুষকে এত বোকা মনে করার